হিমালয়ের কোলে অবস্থিত গ্যাংটক থেকে আজ আমরা যাচ্ছি এক রোমাঞ্চকর যাত্রায়। ছাঙ্গু লেক, রহস্যময় বাবা মন্দির আর তারপরে অসাধারণ রোপওয়ে ট্রিপ। চলুন আজকে এই 10,000 ফুটের ওপরের যাত্রায় পা রাখি একসাথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সো হে গাইস, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজ আমরা গ্যাংটক থেকে রওনা হচ্ছি সকাল 7টা নাগাদ। আবহাওয়া একদম পরিপূর্ণ, ঠান্ডা হাওয়া আর পাহাড়ে ভাসমান কুয়াশা যেন স্বপ্নের মতো। গ্যাংটক থেকে ছাঙ্গু লেকের দূরত্ব প্রায় 41 কিলোমিটার আর বাবা মন্দির প্রায় 52 কিলোমিটার। রাস্তাটা পাহাড়ি ও আঁকাবাঁকা, তবে চারপাশে প্রকৃতির দৃশ্য মন ছুঁয়ে যায়। এবার গাড়ি ভাড়া নিয়ে বলি। আপনি চাইলে প্রাইভেট ট্যাক্সি বা শেয়ারিং ট্যাক্সি নিতে পারেন। সাধারণত ট্যুরিস্ট প্যাকেজে 3 জায়গায় একসাথে ঘোরানো হয়। খরচ হয় প্রায় 3,500 থেকে 4,500 টাকার মধ্যে। শেয়ারিং ট্যাক্সির ভাড়া হয় 800 থেকে 1200 টাকা, তবে এই সমস্ত ভাড়াগুলোই সিজন আর অফ সিজনে ওঠানামা করে। আমি নিচে ড্রাইভারের কন্ট্যাক্ট নম্বর ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি আর ডেসক্রিপশন বক্সেও থাকবে, আপনারা দেখে নেবেন আর ওনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। চাইলে আপনারা এই ড্রাইভারের মাধ্যমে পুরো সিকিমটাও ঘুরতে পারেন। এছাড়া সমস্ত কিছু এই ড্রাইভারই ঠিক করে দেবে অনেক কম খরচায়। যিনি ড্রাইভ করছে ইনার সাথে যোগাযোগ করবেন অবশ্যই। ইনার নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আর কন্ট্যাক্ট করবেন যখনই গ্যাংটকে আসবেন। খুব ভালো, আর ইনার ওয়াগনার গাড়ি আছে। এখানে এসে গাড়ি কিছুক্ষণ দাঁড়াবে, কারণ পারমিটগুলো অনলাইন থেকে প্রিন্ট করবে ড্রাইভার। আর তার সঙ্গে এখানে অক্সিজেন ক্যান, পপকর্ন, চকলেট, চিপস এসবও পাওয়া যায় কিনতে। চাইলে আপনারা নিয়ে নিতে পারেন। আমরা আমাদের সুবিধা মতো নিয়েছিলাম। ড্রাইভার এখানে পারমিটগুলো অনলাইন থেকে প্রিন্ট করিয়ে নিল। এখানে একটা 10 টাকা অ্যামাউন্টের ফরেস্ট এনভায়রনমেন্টের টিকিট চার্জ আপনাকে দিতে হবে। এবার পারমিট কিভাবে করাবেন। পারমিটের জন্য আপনি যে হোটেলে থাকবেন সেখান থেকে পারমিট ও গাড়ির ব্যবস্থা হয়ে যাবে। তবে পারমিটের জন্য আপনাকে দিতে হবে ভোটার আইডি ও পাসপোর্ট কপি ছবি। এখানে আধার কার্ড কিন্তু চলে না। এছাড়া যাদের 18 বছরের নিচে যাদের ভোটার কার্ড হয়নি, তাদের জন্য লাগবে জন্ম সার্টিফিকেট, তাহলেই হয়ে যাবে। কিছুদিন আগে এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল, যার কারণে অনেকগুলো পাথরের স্তূপ পড়ে রয়েছে। আজকে আমরা প্রথমেই ঘুরে দেখব বাবা মন্দির, তারপর ছাঙ্গু লেক। বাবা মন্দির যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা 30 মিনিট মতো। তবে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, নাথুলা পাস প্রতি সপ্তাহে সোমবার ও মঙ্গলবার বন্ধ থাকে পর্যটকদের জন্য। এই 2 দিন এখানে কোনো দর্শনার্থী ঢুকতে পারে না। তাই যদি আপনি প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই আপনার যাত্রার তারিখটা অবশ্যই দেখে নেবেন। আমাদের গাড়ি এখন ছুটে চলেছে ঠান্ডা হাওয়া আর পাহাড়ের কুয়াশা ভেদ করে সামনের দিকে। গ্যাংটক থেকে যখন আমরা বাবা মন্দিরের দিকে যাত্রা শুরু করলাম, তখন শুরু হলো প্রকৃতির এক অপরূপ খেলা। সামনে যত দূর চোখ যায় শুধুই সবুজ পাহাড় আর কুয়াশার আস্তরণ। রাস্তা আঁকাবাঁকা, পাশে গভীর খাদ, তবে ভয় নয়, একরাশ খুশি। ছাঙ্গু যাওয়ার এই রাস্তা আপনাকে দেবে এক অনবদ্য অভিজ্ঞতা। কখনো মেঘ এসে রাস্তা ঢেকে দেবে, আবার কখনো রোদের দেখা।
আর শীতকালে এলে পড়ে থাকবে বরফের স্তূপ। এই হচ্ছে সুন্দর ঝর্ণাটার নাম মন্দাকিনী ওয়াটারফল। এখানে আমরা আসার সময় দাঁড়াবো। আমরা এখন একটা জায়গায় দাঁড়ালাম এসে যে ব্রেকফাস্ট করার জন্য। তো আর কিছু দূর গিয়েই আমরা আরাম চলে যাব। এই হচ্ছে লোকেশন এখানকার। ভিউ খুব সুন্দর, আর এছাড়াও ফগি ওয়েদার হয়ে আছে একটু। হ্যাঁ, বাহ, ওয়েদার খুব সুন্দর দেখা যায়। এবার ওয়েদার চেঞ্জ হলো এতক্ষণে মনে হচ্ছে ওয়েদার সানি ওয়েদার এসছে। খুব সুন্দর ওয়েদার এখন, ব্লু স্কাই, দারুণ ওয়েদারটা লাগছে এখন দেখতে। ওয়েদারে কোনো ঠিক নেই, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো রোদ। আমরা ছাঙ্গু লেক কিছুটা পার করে উপরের দিকে এলাম, আর এখান থেকে ভিউটা দেখুন, জাস্ট অসাম, কি সুন্দর লাগছে দেখতে। ছাঙ্গু লেক নিচেই আছে, এক্সপ্লেন করতে পারবো না, মানে এতটাই ভিউ যে ভালো, কিছু ওয়ার্ড নাই, ওয়ার্ড স্পিচলেস আমি এখন। अमेजिंग ভিউ, অসাধারণ এই প্রকৃতির সৌন্দর্য। मस्त मस्त है। সামনের ভিউটা দেখুন, প্রকৃতি কত সুন্দর, দেখে মনে হচ্ছে লাদাখের রাস্তায় চলে এসেছি। তার থেকে কিছু কম নয় বললে চলে, কারণ এত সুন্দর নীল আকাশ, নীল পাহাড় আপনাকে এই সৌন্দর্য মুগ্ধ করে তুলবে এবং মনে একটা আলাদাই শান্তি পাবেন। নিউ বাবা মন্দির আর মাত্র 4 কিলোমিটার। এছাড়া আপনি এটা দিয়ে যেতে পারবেন জুলুক, কালিম্পং। বাবা মন্দিরের এই রাস্তা একমাত্র সেনাবাহিনীর জন্যেও পরিচিত। তবে আমি গাড়ির জানালা দিয়ে প্রকৃতিকে খুব ভালোভাবে উপভোগ করলাম, যেটা বলে বোঝানো যাবে না। এই রাস্তা দিয়ে যাওয়ার অনুভবটাই সম্পূর্ণটাই আলাদা। যতবার আসি না কেন এই রাস্তায়, ততবারই ভালো লাগে, কোনো সময় পুরনো হয় না। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব বাবা মন্দিরে। আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ফাইনালি ফ্রেন্ডস, আমরা এখন বাবা মন্দির এখানে চলে এলাম। এবার আমরা এসে পৌঁছালাম সেই জায়গায়, যেটা শুধু একটা মন্দির নয়, একটা বিশ্বাস, একটা আত্মত্যাগের স্মৃতি, আর একটা সেনার সম্মান। এটা হচ্ছে বাবা হরভজন সিং মন্দির, যিনি ছিলেন ভারতীয় সেনাবাহিনীর একজন সাহসী জওয়ান। আশা করি আপনাদের সুবিধা হবে দেখতে, তাই কন্টিনিউ করবেন। চলুন আমাদের সঙ্গে আপনারাও দেখে নিন। এই মন্দির সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,123 ফুট উচ্চতায় অবস্থিত। পাহাড়ের মাঝখানে সাদা কুয়াশা আর শান্ত নীরবতার মাঝে দাঁড়িয়ে আছে এক স্মৃতি, এক শহীদের স্মৃতি। ঠান্ডা ভালোই আছে। বাবা হরভজন সিং মৃত
কিন্তু তার আত্মা এই পার্শ্ববর্তী অঞ্চলে ঘুরে বেড়ায় এখনও। বাবা হরভজন সিং 1966 সালে পাঞ্জাব রেজিমেন্টে ভারতীয় সেনাতে যোগ দেন। 1967 সালে সিকিম নাথুলাতে তার পোস্টিং হয়। বাবা হরভজন সিং একটি পার্বত্য নদী পার হওয়ার সময় পথ চলতে গিয়ে পা স্লিপ করে এক গভীর খাদে পড়ে যায় এবং তিনি জলের স্রোতে ভেসে যায় অনেক দূরে। তার মৃতদেহ খুঁজে পেতে প্রায় অনেক দিন হয়ে যায়, কিন্তু কিছুদিন পর এক সহকর্মীর স্বপ্নে হরভজন সিংকে দেখতে পান, যিনি তাকে তার মৃত্যুর স্থান এবং পরিস্থিতি সম্পর্কে জানান। তার নির্দেশ অনুযায়ী সেই জায়গাতে গিয়ে তার মৃতদেহটি সৈন্যরা খুঁজে পায় এবং কিছুদিন পর এক ভারতীয় জওয়ান এর স্বপ্নে এসে বলেন তিনি মারা গেলেও তার আত্মা এই ভারত ও চীন সীমান্তে ডিউটিরত থাকবে। শত্রুপক্ষের আক্রমণ তিনি আগে থেকেই জানিয়ে দিতেন। এছাড়া চীন সেনারা এই ঘটনার পর তাকে সম্মান করতেন এবং সীমান্ত বৈঠক হলে তার জন্য একটি খালি চেয়ার রাখা হতো। সকলে এই বিষয়টি নিছক ও হাস্যকর বলেও কিছুদিন পর এক অলৌকিক ঘটনা ঘটতে থাকে, যেমন কেউ ডিউটিরত অবস্থায় ঘুমিয়ে পড়লে তাকে থাপ্পড় মেরে জাগিয়ে দেওয়া, এছাড়া শত্রুপক্ষের আক্রমণ আগে থেকে জানিয়ে দেওয়া। তারপর সকলেই মেনে নেয় যে হরভজন সিং এর আত্মা এখানে ডিউটি করে চলেছে এবং সেই থেকে তৈরি হয় বাবা হরভজন সিংয়ের মন্দির। আর সেখানেই রাখা হয় তার ব্যবহার করা সব জিনিসপত্র, যেমন ইউনিফর্ম, জুতো, বিছানা, তার ব্যবহার করা রাইফেল, সমস্ত কিছু সাজিয়ে রাখা হয় এবং ভারতীয় সেনা থেকে তাকে দেওয়া হয় অন ডিউটি সেনার সম্মান সুবিধে। সমস্ত নিয়ম তার উপর লাগু ছিল। তার বেতন, ছুটি, প্রমোশন সব কিছুই তাকে দেওয়া হয়। রাত্রি হলে এই মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়, কারণ তখন তার ডিউটির সময়, এবং সকালে দেখা গেছে তার বিছানা অগোছালো, জুতোয় কাদা লেগে, ইউনিফর্ম সদ্য ব্যবহার করা, এবং ছুটির সময় বাড়ি যাওয়ার জন্য ট্রেনে বুক থাকতো তার সিট। 3 জন জওয়ান মিলে তার ব্যাগ নিয়ে বাড়ি যেত এবং ছুটির পর তাকে আবার সিকিমে ফিরিয়ে আনা হতো। আর ছুটির সময় থাকতো নাথুলাতে হাই অ্যালার্ট। এই ছিল বাবা হরভজন সিংয়ের রহস্যময় ঘটনা। আমার সামনে এই ডান দিকে রয়েছে বাবা হরভজন সিংজির মন্দির, আর এই সামনে রয়েছে একটা গিফট শপ। এখানে একটা ছোট ক্যাফেটেরিয়াও আছে, সেখানে গিয়ে আপনারা কিছু ব্রেকফাস্টও করে নিতে পারেন। তো চলুন ভেতরে আরও একবার বাবার মন্দির আর বিছানা আর অফিস সমস্ত কিছুই দর্শন করে নিই। এই হচ্ছে বাবা হরভজন সিংজির অফিস, যিনি এখানে ডিউটি করতেন। এটা হচ্ছে তার পুরনো গাড়ি, যেটাতে তিনি ট্রাভেল করতেন। আর এখানে কিছু ছবি রয়েছে তার সহকর্মীর সাথে। আর এটা হচ্ছে তার কেবিন অফিস, আর এখানে রয়েছে একটা লিভিং রুম, যেখানে তুমি বিশ্রাম করতেন। এবং তার সঙ্গে অনেকগুলো জুতো রয়েছে আর ইউনিফর্মও রয়েছে। সেই জুতোগুলোতে এখনও মাটি কাদা লেগে রয়েছে। আপনারা হয়তো দেখতে পারবেন না এই ক্যামেরার মাধ্যমে, কিন্তু এই জুতোতে আমি দেখতে পাচ্ছি মাটি কাদা লেগে রয়েছে। মানে তিনি রাত্রেবেলায় সত্যিই ডিউটি করেন। আমি পুরো মন্দিরটা একবার ভালো করে ঘুরিয়ে দিলাম, আপনারা দেখে নিন। আমি আমার ক্যামেরাটা চারিদিকে ঘুরিয়ে দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন। যা যা রয়েছে সমস্ত কিছুই আমি দেখিয়ে দিলাম। আপনি যদি
ঘুরতে আসতে চান এই বাবা হরভজন সিংজির মন্দিরে, তাহলে সময়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই জায়গাটা উচ্চ হিমালয়ে অবস্থিত, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,123 ফুট উপরে, ফলে বছরের অনেকটা সময় এখানে তুষারপাত ও তীব্র ঠান্ডা পড়ে। বাবা মন্দির ঘুরতে যাওয়ার সেরা সময় হলো মার্চ থেকে জুন মাস পর্যন্ত। এই সময় আবহাওয়া পরিষ্কার থাকে, তুষারপাত কম হয়, রাস্তা খোলা থাকে এবং আপনি সহজে পৌঁছাতে পারবেন। চৈত্র থেকে জ্যৈষ্ঠ পাহাড়ে সেই সময় বসন্ত ও গ্রীষ্মের হালকা ছোঁয়া থাকে। তবে যদি আপনি বরফে ঢাকা বাবা মন্দির দেখতে চান, তাহলে আসুন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে, তখন ঠান্ডা অনেক বেশি থাকে, রাস্তা বন্ধ হয়ে যেতে পারে, তাই প্রস্তুতি নিয়ে আসাটা খুব জরুরি। এই পাহাড়ের মাঝে দাঁড়িয়ে থাকা এক শহীদের স্মৃতি শুধু দর্শন নয়, এক গভীর অনুভূতি। এখানে এসে বুঝি দেশপ্রেম শুধু গল্প নয়, সেটা পাহাড়ে পাহাড়ে লেখা ইতিহাস, একজন মানুষের আত্মত্যাগ। আপনারা যদি সিকিম আসেন, তাহলে একবার আসুন বাবা হরভজন সিং মন্দিরে, বিশ্বাস করুন মনটা বদলে যাবে। আমাদের বাবা মন্দির ঘোরা হয়ে গেল, এবার আমরা এগিয়ে চললাম ছাঙ্গু লেকের পথে। তো চলুন ছাঙ্গু লেকে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি আমরা চলে এসেছি সিকিমের অন্যতম জনপ্রিয় গন্তব্য ছাঙ্গু লেক, যা সোগমো লেক নামেও পরিচিত। এই ছাঙ্গু লেকের উচ্চতা হলো প্রায় 12,310 ফুট। চলুন আজ আপনাদের নিয়ে যাই মায়াবী হিমালয় ঘেরা লেকের জগতে। এখানকার ওয়েদার খুব তাড়াতাড়ি বদলে যায়, আর এটাই সেই জাদুর মতো লেক ছাঙ্গু লেক। এই লেক শীতকালে পুরো বরফে জমে থাকে, আর গ্রীষ্মকালে এর জল হয় হালকা সবুজ নীল রঙের। এই লেকের চারপাশে ইয়াক রাইড করা যায়, এবং ইয়াক রাইডের পিঠে চড়ে ছবি তুলতে গেলে লাগে 100 টাকা, আর চারপাশে ইয়াক রাইড করতে হলে লাগবে 500 টাকা। এখানে ঠান্ডা হাওয়ার মাঝে চা খাওয়ার মজাটাই আলাদা। এটা একটা গ্লেশিয়ার লেক বা বরফ গলে তৈরি হওয়া লেক। এখানে ঘুরতে আসার সেরা সময় হলো এপ্রিল থেকে জুন। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে এলে এখানে থাকে বরফের রাজত্ব, পুরো এলাকা সাদা হয়ে যায় এবং দেখতে লাগে এই উপত্যকাকে এক অসাধারণ মায়াবী দৃশ্য। তবে তখন এই রাস্তা ঝুঁকিপূর্ণ হতে পারে। মনে রাখবেন, বর্ষাকালে জুলাই থেকে সেপ্টেম্বরে এখানে যাওয়া বিপজ্জনক, কারণ এখানে ধস ও কুয়াশার সমস্যা হয়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার পেছন দিকে কত সুন্দর ভিউটা এখান থেকে দেখাচ্ছে, আর জলের রংটা কত সুন্দর লাগছে দেখে। সত্যি জায়গাটায় এলে মন পুরো আনন্দেই ভরে ওঠে। এক অদ্ভুত জায়গা, এক মন শান্তি করা জায়গা সত্যি। এছাড়া আপনারা যদি ডিসেম্বর এবং জানুয়ারিতে আসতে পারেন, তাহলে পরে এখানকার যা ভিউ থাকে তা পুরো মায়াবী, পুরো বরফের চাদরে ঢাকা থাকে এই ছাঙ্গু লেক। আপনাদেরকে আমি কিছু ছবি দেখালাম। তো বন্ধুরা, এবার চললাম আমরা রোপওয়ের দিকে। এই রোপওয়ের দিকে হাঁটতে শুরু করলাম। সিঁড়ি দিয়ে কিছুটা উপরে উঠতে হবে, এই সামনের দিকে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে কিছুটা। উঠে যাওয়ার পর তারপরে রোপওয়েতে আমরা চাপতে পারবো। তো এই রোপওয়ে হচ্ছে এশিয়ার সর্বোচ্চ রোপওয়ে, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,500 ফুট। তো চলুন রোপওয়েকে গিয়ে দেখা হচ্ছে। আর এই জায়গাটা থেকে দাঁড়িয়ে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর এখানে এত ঠান্ডা বাতাস দিচ্ছে যে কি বলবো, প্রচণ্ড মারাত্মক ঠান্ডা বাতাস দিচ্ছে এখান থেকে। তো এই সিঁড়ি দিয়ে উঠে যাওয়ার পথেই দেখতে পাচ্ছি যে দূর থেকে এই লেকটাকে কত সুন্দর দেখাচ্ছে, একদম পুরো গ্রিন আর গ্রিন,
পুরো সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এটা রোপওয়ে থেকে আর একটু ভালো দেখতে পাবো আমরা, তো আপনাদেরকেও দেখাবো, ভিডিওটা সঙ্গে থাকবে। সত্যি কি অসাধারণ লাগছে দেখতে এইখান থেকে এই লেকটাকে। তো আমরা চলে এলাম এখন রোপওয়ে টিকিট কাউন্টারের সামনে। তো টিকিট মূল্য হচ্ছে 360 টাকা। 3 বছরের বেশি হলে তাকে আবার টিকিট দিতে হবে 360 টাকা দিয়ে। এই রোপওয়ে রাইড হয় প্রায় 20 মিনিটের। এই রোপওয়ে খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 3টে পর্যন্ত। হ্যাঁ क्या हाँ তো এই যে রোপওয়েতে আমরা এখন চাপবো। এই রোপওয়েতে চাপবা, চলো তাহলে আজকে আমরা রোপওয়েতে চাপছি। এখানে থেকে উঠাবে। রোপওয়ে আসছে, লাইফে ফার্স্ট চাপছো রোপওয়েতে তুমি? ও তো চেপেছে একেবারে। আমি তো চেপেছি, আমাকে আপনারা চেনেন। কি না তুমি না করা, হ্যাঁ করো। 6 জনের সিট। তো ফাইনালি আমরা রোপের ভিতরে দেখে আসছি। জয়ছিলাম ফ্রেন্ডস, রোপওয়ে স্টার্ট হয়ে গেল। এবার আমরা রোপওয়েতে বসে পড়লাম। তো রোপওয়ের ফুল এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, কাইন্ডলি ওয়াচ করুন পুরোটাই। তো আমরা এখন রোপওয়েতে উঠে গেছি। না বসো, এই স্টার্ট হয়ে গেল রোপওয়ে। চাঙ্গু থেকে এই রোপওয়ের উচ্চতা হলো আরও 2000 ফিট। মোট আপনাকে 14,500 ফুট উচ্চতায় নিয়ে যাবে। এই রোপওয়ে থেকে যে দৃশ্য দেখতে পাচ্ছি তা পুরো মনে রাখার মতো। এই রোপওয়ে চাঙ্গু লেক আর চারিদিকে পাহাড় যেভাবে দেখা যায় সেটা নিচে থেকে দাঁড়িয়ে দেখা কখনোই সম্ভব নয়। মনে হয় যেন পুরো সিকিমটাই পায়ের নিচে, আর মেঘগুলো হাত বাড়ালেই ছুঁয়ে পাওয়া যাবে। সেই অভিজ্ঞতা, সেই এক কথায় বলতে গেলে এই রোপওয়ের অভিজ্ঞতা এক্সট্রিম। আমরা এখান থেকে হিমালয় দেখতে পেলাম, যেটা অনেক দূরে রয়েছে। ওয়েদার ক্লিয়ার নেই, তাই না তো আর একটু ভালোভাবে দেখতে পেতাম। এই চাঙ্গুর রোপওয়ে নিচে থেকে উপরে আসতে সময় লাগে প্রায় 10 মিনিট।
দারুণ একটা অভিজ্ঞতা হলো। চলো ওদিকে আসি। তো ফাইনালি আমরা রোপওয়ে জার্নি করে এন্ডিং পয়েন্টে নেমে গেলাম। আর এখানেও একটা ছোট ক্যাফেটেরিয়া রয়েছে যেখানে আপনি চা, কফি, ম্যাগি খেতে পারেন। বাহ বাহ বাহ, দারুণ ভিউ, খুব সুন্দর ভিউ। এখানে আসো, এদিকে আসো। ওই দূরে হিমালয় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই জায়গাটায় যে হিমালয় দেখা যাচ্ছে খুব সুন্দর ভাবে। এই তো হিমালয় দেখা যাচ্ছে যেখানে, খুব সুন্দর ভিউ, দারুণ। এখান থেকে পুরো ছাঙ্গু লেকটা পুরো দেখা যাচ্ছে, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে ছাঙ্গু লেকটা পুরোটাই, দারুণ দারুণ দারুণ। এখান থেকে যা ভিউ লাগছে তাতে এক্সপ্লেন করবো ততটাই কম। এখানে এত সুন্দর এখন রৌদ্র রয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই এখানে পুরোটাই মেঘে ঢেকে যাবে, পুরো ঘন মেঘে ঢেকে যাবে। দেখুন চারিদিকে আস্তে আস্তে কিভাবে পুরোটাই ঘন মেঘে ঢেকে দিল, অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই ভিউটা খুব সুন্দর, যা কল্পনা করে বোঝানো যাবে না, মেসমারাইজিং ভিউ। তো আমাদের উপরটা ঘোরা হয়ে গেল, এবার আমরা নিচে নামছি। তো ফাইনালি আমাদের রোপওয়ে রাইড কমপ্লিট হয়ে গেল, এবার আমরা নেমে পড়বো। আর একটা ভিউ দেখাচ্ছি ভালো, সামনেই আছে, দারুণ ভিউ। দেখুন দেখাচ্ছি, দারুণ দারুণ ভিউ, অসাধারণ ভিউ এখান থেকে। আমাদের চাঙ্গু দেখা হয়ে গেল, এবার বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। যাওয়ার পথে সুন্দর একটা রোড সাইডে ওয়াটারফল দেখতে পেলাম। এই ওয়াটারফলটার নাম হচ্ছে মন্দাকিনী ওয়াটারফল, খুব সুন্দর দেখতে। এখানে একটা ভিউ পয়েন্ট বলা যেতে পারে এই জায়গাটাও। এখানে অনেক গাড়ি দাঁড়ায় যাওয়া আসার সময়, তাই আমরা যাওয়ার সময় দাঁড়াইনি, আমরা আসার সময় ঠিক করেছিলাম দাঁড়াবো। তো জায়গাটা দেখুন, অপূর্ব সুন্দর একটা ওয়াটারফল। এই হচ্ছে ওয়াটারফলস, উপর থেকে নেমে আসছে পুরোটা ওয়াটারফলসে, দারুণ। তো আমাদের গন্তব্য এবার গ্যাংটক। আমরা সন্ধ্যাবেলাটা এবার একটু গ্যাংটকে কিছুটা সময় কাটিয়ে নিব। সময় কাটানোর পর আমরা চলে যাব আমাদের রুমে। তো ফ্রেন্ডস, আজকে আমরা যে হোটেলে আছি অ্যাংভেল, সেই হোটেলে ডিনার করতে এসেছি এখন। তো সময় হয়ে গেছে। তো এই হচ্ছে এখানকার সিটিং পজিশন, এরকম আছে। তো এখানে বসে একসঙ্গে 20 জন 30 জন খেতে পারবে। এই যে পেছন দিকে দেখা যাচ্ছে এই যে টেবিল পাতা আছে, এই সমস্ত কিছু মোটামুটি 20 জন 30 জন মতো খাবে। এই হচ্ছে পজিশন খাওয়ার জন্য। তো আমাদের খাবার অর্ডার হয়েছে, আসছে কিছুক্ষণ বাদে। তো ঠিক আছে, খাওয়ার সময় টেবিলে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডাইনিং প্লেস, যেখানে
খাওয়া দাওয়া করানো হয় ইয়াংফাইল হোটেল। আর এখানে 15 থেকে 20 জন মতো বসে একসাথে খেতে পারবে। এখানকার খাওয়া দাওয়ার খুব সুন্দর, বাঙালি এবং ঘরোয়া স্বাদের রান্না করা হয়, যা খেয়ে আপনার মনে হবে আপনি ঘরের খাবারই খাচ্ছেন। তো এটা হচ্ছে আমাদের আজকে ডিনারের খাবার, এই চিকেন আর রুটি আর আলু পটল আর কিছু সালাদ রয়েছে লঙ্কা পেঁয়াজ হিসেবে, এটাই আজকে খাওয়া হবে। টেস্ট করে দেখি। তো খাওয়া দাওয়া করে নিয়ে তাড়াতাড়ি আমরা শুয়ে পড়বো, কারণ আগামীকাল সকালে উঠতে হবে আর যেতে হবে নর্থ সিকিমের পথে। তো ততক্ষণ ভালো থাকবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামী ব্লগগুলো দেখার জন্য। আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন।